হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমরা আজকে দেখব ইউনিট 2 এর 2 নম্বর ক্লাস। তার মানে ইউনিট 2 বলতে কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা মানে কনসেপ্ট অফ প্রোগ্রামিং চলছে। তোমরা জানো আমাদের কিন্তু সিলেবাসে ইউনিট 2 থেকে 3টে চ্যাপ্টার আছে। তো আমরা আগের দিন কনসেপ্ট অফ প্রোগ্রামিং শুরু করেছি। আজকে আমাদের কিন্তু হচ্ছে কনসেপ্ট অফ প্রোগ্রামিংয়ের দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাস থেকে আমরা মানে প্রথম ক্লাসে কিন্তু আমরা শেষ করেছিলাম এই অবধি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অবধি, ঠিক আছে। এখানে দেখেছিলাম যে নিমোনিক্স কি, আমরা এটা দেখে নিয়েছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে দ্বিতীয় ক্লাসে আমরা দেখে নেব। তোমরা যে সিলেবাসটা ফলো করে দেখো, আমাদের সিলেবাসে এখন বাকি আছে। আমরা এই অবধি দেখে নিয়েছি ডেফিনেশন, এক্সাম্পল, প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কনসেপ্ট অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটুকু দেখে নিয়েছি। আজকে আমরা এই ক্লাসটা শেষ করে দেব। এই ক্লাসে আমরা দেখে নেব আজকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি, কনসেপ্ট অফ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটুকু কিন্তু আমরা আজকে ক্লাসে কমপ্লিট করব। আর এর পরের ক্লাসে তোমাদের শুরু হবে এই চ্যাপ্টারের এক্সারসাইজ। তো তার মানে কিন্তু দুটো ক্লাসেই তোমাদের দুটো ক্লাসে তোমাদের কিন্তু প্রোগ্রামিং ফান্ডামেন্টালের কনসেপ্ট অফ প্রোগ্রামিংটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে মোট 3টা ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের মেন পেজে যাবে, দেখবে পরপর সমস্ত ভিডিও দেওয়া আছে। আর অবশ্যই প্লে লিস্টটা ফলো করবে, কারণ প্লে লিস্টের মধ্যে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে। তো এখন দেখব আজকের ক্লাসে আমরা কি আছে, প্রেজেন্টেশন বা উপস্থাপনার উপর ভিত্তি করে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুভাগে ভাগ করা যায়। এটা কি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা যারা নোটস করেছিলে আগের দিন না আগের ক্লাসে, তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই প্রকার, একটা কি সিস্টেম প্রোগ্রামিং, একটা কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। এর মধ্যে সিস্টেম প্রোগ্রামিং আবার দু প্রকার, হাই লেভেল এবং লো লেভেল। আর লো লেভেলের উদাহরণ হচ্ছে কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই কটা ল্যাঙ্গুয়েজ ছাড়াও প্রেজেন্টেশন বা উপস্থাপনার উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুভাগে ভাগ করা হয়। সেটা কী কী, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা নন প্রসিডিউরাল। তার মানে একটা প্রসেস মেনে হবে, একটা প্রসেস মেনটেন হবে না। তো দেখে নিই আমরা নোটসে কী করেছি বা বইতেও কী লেখা আছে, তোমরা দেখো, আমি বলছি তোমাদেরকে। আচ্ছা, চলে আসছে এখান থেকে। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, দেখো কী বলেছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলি নির্দেশকে পরপর পালিত হয়, পরপর নির্দেশ পালিত হবে, তাকে বলা হবে কি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন কি আছে বেসিক, সি, কোবল, ফোরট্রান, পাস্কাল ইত্যাদি। তো আমরা যদি বইটা ফলো করে দেখি, বইতেও তা লেখা আছে, আমি একটা বই থেকে লিখিয়েছি। অর্থাৎ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরপর নির্দেশ কাজ করবে তাকে বলা হবে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উদাহরণ কী হবে, বেসিক, সি, কোবল, ফোরট্রান, পাস্কাল ইত্যাদি। তো এর মধ্যে আমাদের কিছু পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে কি, এই ল্যাঙ্গুয়েজে অনেকগুলি নির্দেশকে একসঙ্গে লেখা হয়। এটা একটা বৈশিষ্ট্য, সমস্ত নির্দেশ একসঙ্গে করে ফাংশন তৈরি করা হয় এবং ওই ফাংশনগুলো দিয়েই কিন্তু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট কাজ করে থাকে। মধ্য কথা কী হলো, এখানে পরপর নির্দেশ একসঙ্গে কাজ করবে, সমস্ত নির্দেশকে একসঙ্গে মিলে ফাংশন তৈরি হবে, ওই ফাংশনগুলো দিয়েই কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কাজ করবে। ওকে, তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু সব এমসিকিউ কোশ্চেন আসবে, তাই আমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে যে ব্যাপারটা কী। তো আমিও কিন্তু তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি। তো তোমরা যদি বুঝতে পারো তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে। অনেকে দেখছি কমেন্ট করছো, স্যার এমসিকিউ দিন। আরে বাবা, তোমরা এমসিকিউ কত পড়বে, এমসিকিউ কি শেষ আছে? তো তুমি যদি ব্যাপারটা নাই বোঝো তবে তুমি এমসিকিউ অ্যান্সার কী করে করবে? মনে করো তুমি একটা মুভি দেখতে গেছো সিনেমা হলে, তুমি দেখে আসলে, তারপর তুমি পুরো মুভিটা বুঝে আসলে, ওখান থেকে তোমার বন্ধুরা যদি প্রশ্ন করে, বন্ধু ওখানে কী হয়েছিল, তারপরে কী হলো, তুমি কিন্তু পুরোটা বলতে পারবে। তো মধ্যে কথা এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা কিন্তু আগে ভালো করে চ্যাপ্টারটা পড়ো, তবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি। আমরা বই থেকে দেখে নিই কী বলছে। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশগুলি ক্রমানুসারে বা ফাংশন আকারে সাজানো থাকে না। আমি আগেই বললাম
প্রসিডিউরালে পরপর সাজানো থাকবে নির্দেশগুলো, এখানে সাজানো থাকবে না, তাকে বলা হবে কি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কাজগুলি একটি অবজেক্টের উপর নির্ভর করে সাজানো থাকে এবং প্রতিটা অবজেক্টের মধ্যে যোগসূত্র বা লিঙ্ক স্থাপন করা থাকে। তো উদাহরণ কী হবে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে? প্রোলগ, স্প্রেডশিট প্রোগ্রাম ইত্যাদি। তো আমার নোটসেও তাই লেখানো আছে, প্রোলগ, স্প্রেডশিট প্রোগ্রাম ইত্যাদি। এটা কিন্তু আমাদের নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তাহলে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে, যেটা আমাদের উপস্থাপনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল কি একটা প্রসিডিউরাল, একটা নন প্রসিডিউরাল। এবার দেখে নেবো আমরা পরের পার্ট, প্রোগ্রামিং মডেল বা স্ট্রাকচার্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপারটা কী? প্রোগ্রামিং মডেল, তার মানে প্রোগ্রামিং করবো, একটা স্ট্রাকচার লাগবে, আমি কীভাবে প্রোগ্রামিংটা করবো, ওটাই মডেল। তো আমি যদি নোটসটাই দেখি, বেশি আমাদের পড়তে হবে না, এখান থেকে অল্প কিছু পড়তে হবে, নোটসটা আমাদের ওইভাবেই বানানোই আছে। সুন্দরভাবে এবং সহজভাবে প্রোগ্রাম লিখে তারপর সেটিকে বোঝার জন্য যে মডেলগুলি ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং মডেল। তার মানে সুন্দরভাবে সহজভাবে প্রোগ্রাম লিখে তারপর সেটিকে বোঝার জন্য যে মডেলগুলো থাকে তাকে কিন্তু বলা হচ্ছে কি প্রোগ্রামিং মডেল। তো বর্তমানে জনপ্রিয় প্রোগ্রামিং মডেল কোনগুলো আছে? একটা আছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল, একটা কি আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। একটা স্ট্রাকচার্ড, একটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। তো আমাদের জানতে হবে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল কি, তারপরে দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল কি। এবার দেখি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল, এগুলো স্ট্রাকচার্ড। দেখো এখানে কী লেখা আছে? স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং যার মূল বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলি ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয়। স্টেটমেন্টগুলির সংখ্যা এক বা একাধিক শ্রেণীর জন্য এক এক রকম হতে পারে। এই শ্রেণী বা ব্লকগুলি স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং যেহেতু উপাদানগুলিকে শ্রেণীবিন্যাস বা বিভক্ত করে উৎসাহিত করে, ফলে প্রতিটি উপাদানের মধ্যে গঠনযোগ্যতা, অনেক টাফ ভাষা লেখা আছে, মধ্য কথা আমি সহজে বলছি, দেখে নাও। এই ধরনের প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টগুলি ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে বা শ্রেণীতে ভাগ করা থাকে। তুমি যে মডেলটা বানাচ্ছ এখানে প্রোগ্রামিংটাকে কয়েকটা স্ট্রাকচারে ভাগ করে রাখবে, ঠিক আছে, যাতে ওই শ্রেণী বা স্ট্রাকচারের ব্লকগুলি স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। তুমি একটা প্রোগ্রামিং পুরোটা লিখলে, আমাকে বুঝতে গেলে পুরোটাই বুঝতে হবে। আমি যদি সেটাকে ভাগ করে বুঝি, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তবে আমার বুঝতেও সুবিধা হবে। আর এই ভাগ নিশ্চয়ই এক একটা ভাগে এক একটা করে কাজ থাকবে, ঠিক আছে। এটাই বলতে যাচ্ছে কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল। তো এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখিয়েছি, তোমার খুব মন দিয়ে দেখো পয়েন্টগুলোকে। সমস্ত আধুনিক প্রোগ্রামিং এই মডেল সমর্থন করে। ওকে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কোডকে লজিক্যাল স্ট্রাকচারে কনভার্ট করতে সিকোয়েন্স, সিলেকশন, লুপ ইত্যাদি ব্যবহার করা হয়, যেখানে জাম্প এবং গোটু ব্যবহার করা হয় না। জাভা, সি প্লাস প্লাস, অ্যালগল, ফক্সপ্রো, অ্যাক্সেস এবং পাস্কাল প্রোগ্রামিংয়ে এই মডেল বেশি ব্যবহার করা হয়। আর লাস্ট কি আছে? এই প্রোগ্রামিং মডেল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি সিকোয়েন্স, সিলেকশন, লুপ, আইটারেশন বা পুনরাবৃত্তি। এই কটা পয়েন্ট কিন্তু আমাদের জানতে হবে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল থেকে। তাহলে আমরা মধ্যে এখান থেকে কী বুঝলাম? এই প্রোগ্রামিং মডেল আধুনিক প্রোগ্রামিং মডেলকে সমর্থন করে। এখানে লজিক্যাল স্ট্রাকচারে কনভার্ট করার জন্য সিকোয়েন্স, সিলেকশন, লুপ ইত্যাদি ব্যবহার করা হয়, যেখানে কোনো জাম্প বা গোটু ইউজ করা হয় না। আর এই মডেলটা কোন ল্যাঙ্গুয়েজে বেশি ইউজ করা হয়? জাভাতে, সিতে, সি প্লাস প্লাসে, ফক্সপ্রোতে, অ্যাক্সেসে। এবং এই প্রোগ্রামিং মডেলের চারটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কী কী? সিকোয়েন্স, সিলেকশন, লুপ বা ইটারেশন বা পুনরাবৃত্তি, তিনটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কী কী বললাম? সিকোয়েন্স, সিলেকশন, লুপ, ইটারেশন বা পুনরাবৃত্তি, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল হয়ে গেল। এবার আমরা দেখে নেব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে বিভিন্ন অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট নিয়ে কাজ হবে, ঠিক আছে। তো তাহলে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিংটা হয়ে গেল। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি, ও ফর অবজেক্ট, ও ফর অবজেক্ট, পি ফর প্রোগ্রামিং। তাও কী বলেছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটি বিশেষ প্রোগ্রামিং পদ্ধতি যা প্রোগ্রাম বা সফটওয়্যারের বিকাশ এর জন্য একটি সঠিক ক্রমানুসারে নির্দেশগুলির সেট। বইয়ের ভাষা খুব টাফ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেটা থাকতে হবে তা হলো ক্লাস আর অবজেক্ট। আচ্ছা, তোমাকে বলছি ক্লাস আর অবজেক্ট ব্যাপারটা কি। মনে করো পাখি বলতে আমরা কি বুঝি? পাখি বলতে আমরা বুঝি হচ্ছে
যার ডানা থাকবে, যার ঠোঁট থাকবে, যার পাখা থাকবে, যে উঠতে পারবে, তাহলে পাখি বলতে কিন্তু আমার চোখের সামনে কয়েকটা বৈশিষ্ট্য ভেসে ওঠে। ঠিক আছে? তো আর কাক, ময়ূর, চড়ুই এই সবই কিন্তু পাখি। এটা তার মানে এই কাক, ময়ূর, চড়ুই এদের সবকটার মধ্যে কিন্তু সে পাখির গুণগুলি সবগুলি আছে। ঠিক আছে? কিন্তু কাকের সাথে কিন্তু আবার ময়ূরের মিল নেই কিছু কিছু ক্ষেত্রে, আবার ময়ূরের সাথে চড়ুইয়ের মিল নেই। তাহলে মধ্য কথা হচ্ছে ওই যে পাখি বললাম আমি, পাখিটা হচ্ছে ক্লাস, সেই ক্লাসে হচ্ছে অবজেক্ট কোনটা? ময়ূর, চড়ুই, কাক ইত্যাদি। বুঝতে পারলে? তবে ক্লাসের বৈশিষ্ট্য সমস্ত অবজেক্টের মধ্যে থাকবে, আর অবজেক্টের বৈশিষ্ট্য সেম হতেও পারে, নাও হতে পারে। ওকে, এই হলো ক্লাসের অবজেক্ট। বুঝতে পারলে? তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও তাই, ক্লাসের মধ্যে সমস্ত অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে তোমরা আবার নোটসটা দেখে নাও কী বলেছে। ইহা হলো একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে প্রোগ্রাম বা সফটওয়্যারের বিকাশের জন্য একটি সঠিক নিয়মের নির্দেশগুলি সেট তৈরি করে সাহায্য করে। ঠিক আছে? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা পদ্ধতি যেখানে প্রোগ্রাম বা সফটওয়্যারের বিকাশের জন্য একটি সঠিক নিয়মে নির্দেশগুলি সেট তৈরি করে কাজ করতে পারে। ওকে, এখানে কয়টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এই প্রোগ্রামিং ক্লাস ও অবজেক্ট থাকতেই হবে। ইহাকে ওওপি বলা হয়, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। ওওপি এর কয়েকটি বৈশিষ্ট্য আছে, কী কী? ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদি থাকতে হবে। ঠিক আছে? ক্লাস থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, এনক্যাপসুলেশন থাকতে হবে, ইনহেরিটেন্স থাকতে হবে, আর পলিমরফিজম থাকতে পারে। এগুলো সম্বন্ধে তোমার আমি পরে বলছি। এই প্রোগ্রামিংগুলি ছবি, মেনু, আইকন, ডাটা, কোডের সাহায্যে কিবোর্ড ও মাউসে ব্যবহার করে সহজে কাজ করতে পারে। ওকে, পরের পয়েন্ট, কয়েকটি ওওপি ল্যাঙ্গুয়েজ উদাহরণ হচ্ছে কি সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, ভিভি, নেট। প্রশ্ন আসতে পারে ওওপি ল্যাঙ্গুয়েজ উদাহরণ দাও, তাহলে উদাহরণ কী কী হবে? এগুলো সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, ভিভি, নেট ইত্যাদি। আর ওওপি এর কয়েকটি সুবিধা আমাদের জানতে হবে। ওওপি এর সুবিধা কী আছে? মডুলারিটি, পুনর্ব্যবহারযোগ্যতা, সহজে আপগ্রেডযোগ্য এবং সহজে মাপযোগ্য, উৎপাদনশীলতা, নিরাপত্তা, নমনীয়তা, এগুলো কিন্তু আমাদের ওওপি এর বৈশিষ্ট্য। মডুলারিটি মানে তুমি চেঞ্জ করতে পারবে, পুনরাবৃত্তি মানে পুনর্ব্যবহার, তুমি আরেকবার ইউজ করতে পারবে কোনো একটা অবজেক্টকে। সহজে আপগ্রেডযোগ্য, তুমি সহজে কিছু চেঞ্জ করতে পারবে। উৎপাদনশীলতা, নিরাপত্তা, গোপনীয়তা, এই সবগুলো কিন্তু ওওপি এর কয়েকটি বৈশিষ্ট্য। ঠিক আছে? তো তাহলে আশা করি আমরা কিন্তু ওওপিটা ভালো মতো বুঝে গেলাম। তো আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষের পথে। দেখি আর বই থেকে কি আছে। আচ্ছা, বই থেকে আছে এবার ওই যেগুলো বললাম আমি, ওওপি এর কয়েকটা বৈশিষ্ট্য কী ছিল? ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, আর কি আছে? পলিমরফিজম। তো এর মধ্যে ক্লাস আর অবজেক্ট আমি আগে বলে দিয়েছি, ক্লাস কি অবজেক্ট কি বুঝতে পেরেছ। ইনক্যাপসুলেশন মানে হচ্ছে এখানে যেমন আমাদের ক্যাপসুল আমরা খাই, ক্যাপসুলের মধ্যে তোমাদের ওষুধ দেওয়া থাকে ক্যাপসুলের ভেতরে, তো এখানেও একটা ক্যাপসুলের মধ্যে সমস্ত ডেটাগুলোকে একত্রিত করা থাকে। তো কী বলেছে? প্রত্যেকটি অবজেক্ট ডেটা বা নির্দেশ দ্বারা তৈরি হয়। এক্ষেত্রে ডেটা বা নির্দেশের সংযোগে অবজেক্ট সৃষ্টি করা হয়, একে এনক্যাপসুলেশন বা ক্যাপসুল বলে। মানে বুঝতে পারলাম, এটি অবজেক্টের আভ্যন্তরীণ অবস্থা গোপন করে রাখে এবং একান্ত প্রয়োজনীয় ফাংশনগুলি একটি সুসংহতিত ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করে। মোদ্দা কথা, এখানে সমস্ত তথ্য ক্যাপসুলের মধ্যে ঢোকানো থাকে এবং এখান থেকে যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদের কাছে শেয়ার করা হয়। বুঝতে পেরেছ? ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার। তো প্রোগ্রামের ক্ষেত্রে উত্তরাধিকার মানে কি? একটা ক্লাসের বৈশিষ্ট্য অন্যটার মধ্যে বর্তাবে, একটা অবজেক্টের বৈশিষ্ট্য অন্যটার মধ্যে যাবে, মানে এর সাথে এ লিঙ্ক, এর সাথে এ লিঙ্ক, এর সাথে এ লিঙ্ক, এইভাবে চলছে। ঠিক আছে? তো যেমন কি বলছে, ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হচ্ছে অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করে রাখা। বুঝতে পারলে? বাবার গুণ ছেলে পাবে, ছেলের গুণ তার ছেলে পাবে, এখন ব্যাপারটা। অর্থাৎ পূর্বের প্রোগ্রামের অবজেক্ট বা ক্লাস থেকে প্রপার্টিসগুলিকে মেথডের অন্য একটি ক্লাসে ইনহেরিট করে নিয়ে আসে। আমি বলে দিয়েছি, যে ক্লাসের ডেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, আর যে ক্লাস ডেটা ব্যবহার করে তাকে বলা হয় চাইল্ড ক্লাস। আমি যদি বাবা হই, আমি হলাম প্যারেন্ট ক্লাস, আমার ছেলে হচ্ছে চাইল্ড ক্লাস। মানে বুঝতে পারলে, আমার গুণ ছেলের মতো থাকবে, এটা হলো ব্যাপার। আচ্ছা, ইনহেরিটেন্স প্রোগ্রামের ডেটা রিডান্ডেন্সি কমায়, প্রোগ্রামকে লাইট ওয়েট করে, একটি ক্লাসের সাথে একাধিক ক্লাসকে ইনহেরিট করতে পারে, যা পাইথন প্রোগ্রামে দেখা যায় মাল্টিপল ইনহেরিটেন্স। এখানে কি হয়?
ডেটা রিডান্ডেন্সি মানে হচ্ছে ডেটাগুলোকে পুনরাবৃত্তি কমে যায়, তাই প্রোগ্রামটা হালকা হয়ে যায়। আর এখানে কিন্তু একসাথে একাধিক ক্লাসকে ইনহেরিট করতে পারে, তার মানে একসঙ্গে কিন্তু অনেকগুলো মানে বৈশিষ্ট্য দেওয়া নেওয়া হতে পারে, তাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। সেটা কোন প্রোগ্রামে দেখা যায়? দেখা যায় পাইথনে। ওকে, আর লাস্ট কেসে পলিমরফিজম, এটা দেখে নিই আমরা। পলিমরফিজম হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যা পরিবর্তনশীল ফাংশন বা বস্তুর একাধিক রূপ গ্রহণ করার ক্ষমতাকে বোঝায়। পলিমরফিজমের বৈশিষ্ট্য হচ্ছে যুক্ত ভাষা যেমন জাভা, পাইথন ইন্টারফেসের মাধ্যমে একাধিক বস্তু করার অনুমতি দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি ক্লাসের মধ্যে একাধিক পদ্ধতি প্রয়োগ করতে পারি যা একই নাম ব্যবহার করে। তার মানে হচ্ছে পলিমরফিজমের অর্থ এটাই হলো আমি একই নাম দিয়ে অনেকগুলো পদ্ধতি ইউজ করতে পারি, এটা পলিমরফিজম। এতেও কিন্তু আমার প্রোগ্রামটা ছোটো হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, আমাদের কিন্তু এইটুকুই ছিল। আমরা ওওপি এর সুবিধাগুলো কিন্তু নোট সময় দেখে নিয়েছি। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, পরের ক্লাসে আমরা শুরু করছি অনুশীলনী। তো পরের ক্লাসে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা